হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি ব্রোন টু বি ভিলেন পর্ব সংখ্যা ১৯। লিখুনিতে মিথু বুড়ি। মনটা চুরি মারলে ছুরি আমার বুকে তুই লাগছে গরম লজ্জা শরম লুকাই আমি কই। অসন্তোষের ভাঁজ পড়া ভ্রু নিয়ে পিছনে ঘুরল ন্যাসো। চোয়ালের রেখা পাহাড়ি কঠোর গাম্ভীর্য নেমে এসেছে, তবে এক্ষণেই সেই গম্ভীর্যতা গলে গিয়ে সূক্ষ্ম বিস্ময়ে বদলে যায় অল্প বয়সের শ্যামবর্ণা মেয়েটিকে দেখা মাত্র। তার ঠিক পিছনেই ২৪ পাটি বের করে দাঁড়িয়ে আছে এক রমণী। এমন মায়া যে চোখ ফেরানো মুশকিল, অথচ আচরণে লাগামহীনতা আর হাসিতে অসংযম। শ্যামকন্যার শ্যামবর্ণের সামনে দাঁতগুলো মুক্তার মতো আলো ছড়াচ্ছে। অতিরিক্ত খুশি না উত্তেজনায় বা পা এভাবে নাচাচ্ছে তা ঠিক বোঝা যাচ্ছে না। কোমরে চাপানো চুলগুলো নাচাচ্ছে আর তালে তালে। গম্ভীর চোয়াল শক্ত হয়ে এবার ন্যাসো চিনে এই মেয়েটিকে। ইমামার সাথে বেশ কয়েকবার দেখেছে, তবে হঠাৎ মেয়েটির ঝড়পাতার মতো হানা দেওয়া কারণ তার তীক্ষ্ণ মস্তিষ্কে ঢোকা আগেই ন্যাসো ফোন রেখে টান টান ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। দু হাতে বুকে ভাঁজ করে রাখল, কণ্ঠে খানিকটা বিরক্তি নিয়ে জলদ গম্ভীর কণ্ঠে আওয়াজ তুলল, হোয়াট? ও মাই গড! বাতাসে বেগে আকপটে ইব্রিয়াতের ছুড়ে দেওয়া এমন নির্বিকার জবাবের মানে বুঝতে পারল না ন্যাসো। নরম পাতলা ভ্রুজোড়া কুঁচকে উঠল। মানে? ইব্রিয়াত ব্যাঙের মতো এক লাফ ন্যাসোর সামনে এসে দাঁড়ায়। সম্মুখের মানুষটি তার তুলনায় অধিক হওয়ায় ঘাড় তুলতে হলো তাকে। ইব্রিয়াত ঘাড় উঁচিয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে সরাসরি পুরুষটির রক্ষ চিবুকে নিক্ষেপ করে বলে, মানে আপনি কি সিঙ্গেল? কি বলা নেই কওয়া নেই, শুরুতেই জানতে চাচ্ছেন সিঙ্গেল কি না? ন্যাসো একটু অবাক ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, এই মেয়ে কে তুমি? ইব্রিয়াত শিশু নিষ্পাপ ভঙ্গিতে হাসল। তিলেমি ভঙ্গিতে বলে, ইব্রিয়াত, সিঙ্গেল ইব্রিয়াত। বলে সে আঙ্গুলে গুনতে গুনতে তার সিঙ্গেল লাইফের হিস্টোরি বলতে শুরু করে। 2019 সিঙ্গেল, 2020 সিঙ্গেল প্রো, 2021 সিঙ্গেল প্রো ম্যাক্স, 2022 সিঙ্গেল আলট্রা প্রো ম্যাক্স, 2023 সিঙ্গেল এক্সট্রা আলট্রা প্রো ম্যাক্স, 2024 সিঙ্গেল মেজা এক্সট্রা আলট্রা প্রো ম্যাক্স, 2025 সিঙ্গেল আলট্রা ফ্লেক্স প্রো ম্যাক্স। থেমে সামনের দাঁতগুলো ভাসিয়ে বলল, কিন্তু সামনের বছর মিঙ্গেল থাকতে চাই আপনাকে নিয়ে। বলেই নিজেই খিলখিল করে হাসতে থাকে। অহেতুক ছন্দলজ্জায় দুহাতের আজলায় মুখ ঢেকে ফেলল, যার পরিণায় বিস্মিত ন্যাসো, পাশাপাশি বিস্ময়ের সাথে যুক্ত হয়ে বিরক্ত। গভীরতা ভার ভাঁজ থেকে থাকা কপাল টান টান করে ধমক দিয়ে বলতে যাবে তার আগেই ইব্রিয়াত গদগদ করে বলতে লাগলো, মিথ্যা বলবো না যদি সব সময় সত্যি বলি না, আবার প্রয়োজন ছাড়া মিথ্যা বলি না। এখন কথা হচ্ছে আপনাকে আমার ভালো লাগছে, খুব খুব খুব। এক দেখাতেই আপনার প্রেমে আমি ফিদা। মনে করুন মরি মরি অবস্থা। বিশ্বাস করুন, আমার জীবনে অনেক ছেলে দেখেছি আমি, ভালো মন্দ সব নজরে দেখেছি, কিন্তু ট্রাস্ট মি আপনার মতো মাখন আর একটাও দেখিনি। আপনার গায়ের রং এক্কেরে আমার গুদু গুদুর মতো। কঠিন মুখায়বে হতবাক ভাব ফুটে ওঠে। থতমত খেয়ে যায় ন্যাসো। বীজগণিতের অঙ্কের মতো 2 পৃষ্ঠা হিসাব বাদ দিয়ে সরাসরি শেষ পৃষ্ঠায় গিয়ে উত্তর দেখার মতো শেষ বাক্যটা এসে ভরকে যায় সে। গুদু গুদু মানে? আরে আমার বিলাই, ওকে আদর করে গুদু গুদু ডাকি। ওয়েট, দেখাচ্ছি। বলতে বলতে ইব্রিয়াত ব্যাগ থেকে ফোন বের করে একটা পার্সিয়ান বিড়াল ছবি দেখায় ন্যাসোকে। বিরক্তি থাকা সত্ত্বেও ফোনটা স্ক্রিনে তাকালো ন্যাসো। আমার কিন্তু আরেকটা কুকুরও আছে, ও কালো, এই জন্য ওর নাম কুদু কুদু। ন্যাসো এক ঝলক দেখেই তাৎক্ষণিক সরে আসে। ইব্রিয়াত তখনও কুকুরের ছবি খুঁজছে। আরেকটা সোনালি মুরগি বাচ্চা আছে, ও একদম আদর আদর। ওর গায়ের রং একদম আপনার চোখের মণির মতো বাদামি। ওর নাম দিয়েছি চুনু মুনু। আর একটা নির্বিকার প্রকৃতির অল্পভাষী গম্ভীর মানুষটা এবার ধৈর্যচ্যুত হয়ে রাশভারী কণ্ঠে ধমকে উঠল, শাট আপ।
আমি জানতে চেয়েছি এত কিছু। কেঁপে উঠে মিহিয়ে গেল ইব্রিয়াত, তবে ধমে না। তখনও মিনমিনিয়ে বলে, আচ্ছা তাহলে চলুন না, ফরজ কাজটা সেরে ফেলি, বাকি কথা না হয় সোহাগরের হবে। কথাটা বলার সময় রক্তিম ছাঁচে গলা, গমরঙা গাল দুটোই কৃষ্ণচূড়ার মতো লাজ রক্তিম হয়ে ফুটে উঠল। আরেক দফায় ধমক, আর ইউ ইনসেন? ধীরে ধীরে ক্রোধের ফোড়ন ঘটেছে সংযম চোয়ালে বাকি। তীব্র এক ঝাঁকুনিতে কেঁপে উঠল লাজুক গড়ন। ইব্রিয়াত নির্মল নিষ্পাপ দৃষ্টিতে তাকায় ন্যাসোর দিকে, নরম স্বরে বলে, অবগডোর যেমন নিজের শ্বাস নেই, তেমনি আমার মনে আপনি ছাড়া আর কেউ নেই। বিশ্বাস না হলে বিয়ে করেই দেখুন, আমি অনেক ভালো বউ হব। এই মেয়ে একটা থাপ্পড় মেরে 32টা দাঁত ফেলে দিব। ফাজিল। ধমকানোর মাঝেও কথা কেড়ে নিল ইব্রিয়াত। শুধু কেড়েই নিল না, ভুলে সংশোধনও করে নিল। আমার 28টা দাঁত। অতি বিরক্ত কপাল চেপে ধরে চোখ মুখ খিচে নেয়, ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। তারপর ওয়ালেট বের করে কিছু টাকা ইব্রিয়াতের হাতে দিয়ে বলল, এই মেয়ে, এই টাকা নাও, আমার মাথার ডাক্তার দেখাও। চোয়ালে ফাঁক হয়ে যায় ফ্ল্যাটি রমণীর। ইব্রিয়াত ওর হাতে জোরপূর্বক গুজে দেওয়া টাকার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আজব তো, টাকা দিচ্ছেন কেন? মানসিক ডাক্তার দেখানোর জন্য। একটু মনে করা কথা বলার জন্য মানসিক রুগী বানিয়ে দিলেন। রুগী কি অসুস্থ মানুষ বলবো? চিরবির করে ন্যাসো। নটখট রমণী লাজুক হেসে মুখ ঢেকে ফেলে। চাইলেও বউ বানাতে পারতেন, জাস্ট বিরক্তিকর। আপাতত ক্ষোভে গজগজ করে সামনে পা বাড়ালো ন্যাসো। ইব্রিয়াত ছুটে গিয়ে পথ অবরোধ করে দাঁড়ায়, ব্রু নাচাতে নাচাতে বলে, এত যে আমাকে কথা শোনাচ্ছেন, ধমক দিচ্ছেন, আপনি নিজেই তো আস্ত এক বকলম। আপনি আমার বান্ধবীকে ফলো করেন আর আমি আপনাকে, অথচ আপনি ধরতেই পারল না। হি হি। আকস্মিক ন্যাসো এগিয়ে আসে তড়িৎভাবে, খুব কাছে চলে যায়। হুট করেই মসৃণ লালিমার ছোঁয়া মুখের গম্ভীরতা মিলিয়ে যায়। তীক্ষ্ণ চাহনিতে মিশে থাকা সূক্ষ্ম দৃষ্টি অদ্ভুত এক রহস্যের ইঙ্গিত দেয়। কেমন যেন মাতাল করা সেই চাহনি। থতমত খেয়ে যায় ইব্রিয়াত। বাদামি চোখে সেই অদ্ভুত দৃষ্টি হিম হয়ে আসে বুক। ন্যাসোকে এভাবে এগিয়ে আসতে দেখে সে পিছিয়ে যায়। এই পিছালে ন্যাসো আরেক কদম এগিয়ে আসে। ঝাপটে পড়ার মতো বেগে বেগে ঝুঁকল সে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, গতকাল 14 মিনিট 44 বার ঘাড় ঘুরিয়ে তাকিয়েছ, অথচ একবারও আই কন্টাক্ট করতে পারোনি, আবার আমাকেই বোকা বলছো। চিলি গার্ল। ঠোঁটের কোণে তাচ্ছিল্য হাসি খেলে গেল তার। এত বিহল ইব্রিয়াত যেন নড়তে ভুলে যায়। ন্যাসো সরে আসতেই স্তম্ভিত ফিরে যায়। এতক্ষণ পুরুষালী শরীর থেকে বের হওয়া কড়া পারফিউমের ঘ্রাণ আর মন গম্ভীরভাবে জমে গিয়েছিল। ন্যাসো আবারও চলে যেতে উদ্বিগ্ন হলে সে ছুটে গিয়ে 2 হাত ছড়িয়ে রাস্তা রূপে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে বলল, তার মানে আপনিও আমাকে দেখেছেন, রাইট? একটু থেমে, দেখুন, আমি মেয়ে হিসেবে এতটাও খারাপ না। গায়ের রং একটু চাপা হলেও সমস্যা নেই। থাকাটা দিয়ে দুটো ঘষা দিলেই 2 দিন পকপাখা হয়ে যাব। বাকি যা বাজে স্বভাব আছে সেগুলো না হয় বিয়ের পর বর্জন করব। আমার রুচি এতটাও খারাপ না। সো বাই। অকপটে প্রত্যাখ্যান আর অপমানে বিস্ময় মাখা তীরে ছুড়ে গিয়ে সাইড এড়িয়ে চলে যেতে চায় সে। ইব্রিয়াত পিছু থেকে ন্যাসো কোটের অংশ টেনে ধরল। ন্যাসো ঘাড় বাঁকিয়ে পিছনে তাকাতে ইব্রিয়াত বাচ্চাদের মতো সরল কণ্ঠে আর কোমল চোখে চেয়ে শুধায়, আমি কি দেখতে খুব খারাপ? ও, খুব। আমার চোখ দুটো দেখুন, মায়াবী না? ইব্রিয়াত ভ্রু উঁচায়, চোখের বড় বড় করে। মণি এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখায়। ন্যাসো মুখ বিকৃত করে, জঘন্য। আর আমার ঠোঁট জাস্ট লাইক এ ট্রাস্ট। ইব্রিয়াত ভেঙে পড়ার বিকট শব্দে
ইব্রিয়াতের পাঁজরের প্রতিটি পাঁজর ধ্বনিত হাতে থাকে, তবে এত সহজে ভেঙে পড়ার মেয়ে সে নয়। মুখটা নিম পাতার মতো তেতো হয়ে গেলেও আবারও নতুন উদ্যমে চেষ্টা চালিয়ে যায়। কিন্তু আপনি তো অনেক সুন্দর, দারুণ লম্বা, দেখতে হ্যান্ডসাম, গায়ের রং ঝকঝকা পকপকা। বাবা মায়ের থেকে একজন সাদা হলেই হয়। তবে নিয়ে চিন্তা করবেন না, আমাদের বাচ্চা সুন্দরী হবে আপনার মতো। এই মেয়ে, সামনে থেকে সরো বলছি, নয়তো এক থাপ্পড়ে রাস্তায় ফেলে দিব। ভয়ে সামনে থেকে সরে গেল ইব্রিয়াত। লোকটাকে এক মুহূর্ত যা হিংস্র লাগছে, থাপ্পড় মারতেই পারে। নেসর হাঁটতে শুরু করলো, ইব্রিয়াত নিজেও নেসর সাথে হাঁটতে শুরু করলো। আপনার আমার সত্যিই খুব পছন্দ। আপনাকে দেখার পর থেকে আর কোনো ছেলের দিকে আমার নজর যায়নি। পিঙ্কি প্রমিস। নেসো পায়ের গতি বাড়ায়, রাগে ফুঁসতে ফুঁসতে আওড়ায়। রেডিকিউলাস। এত লম্বা পায়ের ইব্রিয়াত তাল মেলাতে পারল না, থেমে গেল সে। হাঁপাতেই উঠে গিয়ে একটু জোরে জোরে হেঁটেই নেসো চলে যাওয়ার দিকে তাকিয়ে আফসোস সুরে বললে, ওহো শখের পুরুষ, আমিও দিলা না, দেহ দিলা না, দিয়ে গেলা হৃদয় ভাঙা যন্ত্রণা। ঘড়িতে সময় দেখে ক্লাসের উদ্দেশ্যে সামনে পা বাড়ায় ইব্রিয়াত। তখনই হঠাৎ পিছন থেকে ভেসে আসে রাশবাড়ি কণ্ঠস্বর, এই মেয়ে দাঁড়াও। ইব্রিয়াত তাকিয়ে দেখলো নেসো দাঁড়িয়ে আছে। চটপটে ভঙ্গিতে প্রত্যুকার করলো তৎক্ষণাৎ, জি বস। নেসো চোখ রাঙায়। ইব্রিয়াত দীর্ঘশ্বাস ফেলে বলে, ওকে হ্যান্ডসাম। দৃষ্টি আরও শক্ত হয়। অগত্য ভাত নিয়ে ইব্রিয়াতে নুয়ে হয়, জি ভাইয়া বলুন। তুমি কি সব ছেলেদের দেখে এভাবে গান গাও? ইব্রিয়াত ভদ্র মেয়ের মতো মাথা নাড়ায়, সব ছেলেদের না, যাদের ভালো লাগে তাদের দেখাই। ভণ্ড, লম্পট। দাঁতে দাঁত পিষে হনহনিয়ে চলে গেল নেসো। তার যাওয়ার পানে তাকিয়ে ইব্রিয়াত ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে, এখন মুখ ফিরিয়ে নিলেই কি, হাসরের ময়দানে তো দেখা হবেই। ক্লাসের দিকে যাওয়ার সময় হঠাৎ চোখ গেল বিল্ডিংয়ের পিছনের দিকে। দূর থেকে দেখা যাচ্ছে পুরুষালী দেহের সমস্ত সুদবস্ট পিঠ উল্টো দিকে ঘুরে বসার কারণে অস্পষ্ট তার অস্তিত্বহীন করার ভূর্ত প্রচেষ্টা সাথে যুক্ত করেছে কালো হুডির হুড তোলা বিদায় মুখের আংশিকটুকুও দৃশ্যমান নয়। তার পায়ের নিচে ছড়িয়ে পড়ে আছে কয়েকটা আদা পোড়া ফটো ফ্রেম। কালচে ছাইয়ের ভেতরে দিয়ে উকি দিচ্ছে পোড়া হাসি, ভাঙা মুহূর্ত, অর্ধেক বেঁচে থাকা স্মৃতি। বুঝতে কষ্ট হয় না যন্ত্রণা ভার বইয়ে বুকের ভেতরে জমে থাকা কান্নাকে চেপে ধরে শেষমেশ বাধ্য হয়ে নিজের সমস্ত স্মৃতি আগুনে ছুঁড়ে ফেলত। কিন্তু স্মৃতি থাকে, সেগুলো বাঁচিয়ে রাখলে মানুষটা আর বাঁচতে পারে না। তার হাতের ভরা ছিল একটা দামি গিটার। সুরের তারে অনবরত সমন্বয়ে ছুটে চলছে বৃদ্ধা আঙ্গুল আর তর্জনী। হাতের নিচে খুঞ্চির ব্ল্যাক ক্লোর স্ক্যানের মাথা ট্যাটু। হাতের প্রতিটি নড়াচড়ায় মনে হচ্ছিল সাপের মাথা যেন প্রাণ সঞ্চয় হয়েছে, জীবন্ত হয়ে উঠে ধীরে ধীরে মাথা নাড়াচ্ছে। সেখান থেকেই ভেসে আসছে বিষণ্ণ এক সুর, ভাঙা কণ্ঠস্বর। কেন হয় এমন, মনে নেই তো মন, হাওয়া বড়ই বেরঙিন, নারে নয় সহজ পাওয়া তোর মতন আর কাউকেও কোনোদিন। হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম, চোখে শুকিয়ে গেল জল, বেঁচে থেকে লাভ কি বল। ইব্রিয়াত কিছু মুহূর্তের জন্য সেই কণ্ঠে হারিয়ে গিয়েছিল। শব্দের ফাঁকে ফাঁকে টের পাচ্ছিল অব্যক্ত বিষাদ, চাপা বেদনার ভার। কিন্তু এই মুহূর্তে থমকে থাকার অবকাশ নেই। তার হাতে সময় অল্প। কুচকানো ভ্রু গুছিয়ে এসে ক্লাসের দিকে পা বাড়ালো। ইব্রিয়াত চলে যেতেই গিটারের সুর থমকে গেল, থেমে গেল অশ্রুপাত। তারপর হঠাৎ অশ্রুসিক্ত স্বর্ণরঙা নয়নে
মণিতে জ্বলে উঠল ধকধকে আগুনের রেখা। দাঁতে দাঁত পিষে ওঠা তীব্র ঘর্ষণের সাথে ঠোঁটের কোণ থেকে ঝরে পড়ল এক ফোঁটা হুঙ্কার, লাভ ইজ ওভার, নাও ওয়ার বিগিনস। ক্লাসের নির্দিষ্ট সিটে বসে কথা বলছিল ইমামা আর হিয়া। গৌরব অর্ক আজও ভার্সিটিতে আসেনি। হিয়া ইমামার সঙ্গে কথা বলা শুরু করার পর থেকেই গৌরব তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। যদিও হিয়া এতে একটুও প্রতিক্রিয়া দেখায়নি। সে জানে এই ছেলের রাগ নামলে ঠিক নিজের আচরণ নিয়ে কী পরিমাণ আফসোস করবে। এখন তারা দুভাগে বিভক্ত, ছেলেরা একদিকে, মেয়েরা আরেক দিকে। কথার মাঝেই হঠাৎ ভেসে এলো ইব্রিয়াতের কণ্ঠস্বর, এই মেয়েটা এমনই, সেদিক দিয়ে যায় যেদিকে গাছপালাও তার উপস্থিতি টের পায়। হেঁটে আসতে আসতে সে গুনগুন করে গাইছে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, ওরে 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 আমার জামাইটা কই। আজকেও পাশের সিটগুলো খালি দেখে গরম নিঃশ্বাস ছাড়ল ইব্রিয়াত। ইমামার পাশে বসতে বসতে বলল, বাতেরগুলো আজও আসেনি, ক্লাস মন বসবে না, চল শপিং করে আসি। অন্য অনেক দিন কিছু কিনা হয় না। শপিংয়ের নাম শুনলেই হিয়া মুখ আলো জ্বলে উঠল। সে মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ সাই জানালো, কিন্তু অমত পোষণ করলো ইমামা। শুকনো মুখে বলল, তোরা যা, আমি যাব না। ইব্রিয়াত ভ্রু উঁচিয়ে, কেন কেন? ইমামা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, আই এম ব্রেক। দুজনেই সব প্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ওদের প্রশ্নবিহল চোখের দিকে তাকিয়ে ইমামা আবারও ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, সেদিনের পর বাবা আমার কার্ড লক করে দিয়েছে। জন্মদিনে উপহার দেওয়া গাড়ি পর্যন্ত গ্যারেজ থেকে বের করতে দিচ্ছে না। ইমামার কথা শেষ হতে না হতেই হিয়া নিজের কার্ড তার দিকে বাড়িয়ে দিল। ইমামা কপাল কুঁচকে হিয়ার দিকে তাকানোর সুযোগও পেল না। ঠিক তখনই ইব্রিয়াত তার গাড়ির চাবি ইমামার মুখের সামনে তুলে ধরল। শখের বশে স্কুটি চালালেও বাকিদের মতো ইব্রিয়াতও ব্যক্তিগত গাড়ি আছে। ইমামা এই মুহূর্তে আশ্চর্য, হতবাক। তার বিস্মিত চোখের দিকে তাকিয়ে হিয়া হেসে বলল, হাম হ্যাঁ না দোস্ত। ইব্রিয়াত কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, যা, আজকে তুই ড্রাইভ করবি। কিছুক্ষণ স্তব্ধ হয়ে ওদের দিকে তাকিয়ে থেকে হঠাৎ ইমামা চিৎকার করে উঠল। পর মুহূর্তে ইব্রিয়াতের হাত থেকে গাড়ির চাবি ছিনিয়ে ছুট দিল। ইমামাকে এভাবে দৌড়াতে যেতে দেখে দুজনই হেসে ফেলল। ওদের বন্ধুত্বটা ঠিক এমনই, সবার উচ্চবিত্ত হলেও কারো জিনিস শেয়ার করতে কারো দ্বিধা নেই। আর ইব্রিয়াত জানতো ইমামার হাতে গাড়ির চাবি ধরিয়ে দিলে সে কখনোই না বলতে পারবে না। ছোটবেলায় থেকেই গাড়ির প্রতি এই মেয়ের দুর্বলতা। এই তো ইমান ওয়াসিম মেয়ের 18তম জন্মদিনে উপহার দিয়েছিলেন একটি মার্সিডিজ। গাড়ি থেকে নেমে ওরা শপিংয়ে মলে সোজা লিফটে উঠে পড়ল। লিফট থেকে বেরোবার মুহূর্তে ইব্রিয়াতের চোখ পড়ল ভীষণ সুদর্শন এক ছেলে লিফটের ভেতর ঢুকেছে। মুহূর্তেই ইউ টার্ন দিল ইব্রিয়াত, আবার ঢুকে পড়ল লিফটে। ইমামা বাসে তাকিয়ে দেখে ইব্রিয়াত নেই। হিয়া কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, ওটা কোথায় গেল? ইমামা জানে তার বান্ধবী কোথায় গেছে। এই মেয়ে ওরা সবাই খুব ভালো করেই চেনে। দীর্ঘশ্বাস ফেলে বলল, মুত বিসর্জন দিতে হয়তো। হিয়া তাতে বিশ্বাস করলো না, সত্যটা অনুমান করে নিল। ওরা একদম টপ ফ্লোরে উঠল। অদ্ভুতভাবে টপ ফ্লোরে পৌঁছাতেই বাকিরা ধীরে ধীরে বেরিয়ে যেতে শুরু করলো, বিশেষ করে ছেলেরা। বিষয়টা একটু চোখে পড়লেও ওরা আর মাথা ঘামাইলো না, নিজের পছন্দ শপিং দিকে হাঁটা ধরলো। ঠিক তখনই কোথা থেকে সে ছুটে এলো ইব্রিয়াত। হাঁপাচ্ছে হিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, কিরে, আজ এত তাড়াতাড়ি ছেলে দেখা শেষ? হাঁপানোর ফাঁকেই ইব্রিয়াত ঝাড়ি মারল, ধ্যাত লের, আগের মতো আর কাউকেই ভালো লাগছে না রে দোস্ত। ইমামা চোখ রাঙায়, কথায় কথায় তোর গালি না দিলে হয় না। ইব্রিয়াত দাঁত বের করে হাসলো, এটা হেল্পিং ভার্ব। ইমামা অসহায় চোখে তাকিয়ে আছে ইব্রিয়াতের দিকে। হিয়া তো একটা চাটি বসিয়ে দিয়েছে। ইব্রিয়াতের মাথায় ভেতর যেন ঝাঁঝাঁ উঠে। এরপর ওরা নিজেদের পছন্দে
শপের দিকে এগোতে থাকে। অদ্ভুত ব্যাপার, ওরা ভেতরে যাচ্ছে আর ভেতরে লোকজন সবাই বাহিরে বেরোচ্ছে, যেন এক্ষুনি বেরিয়ে যাওয়ার হাই কমান্ড জারি করা হয়েছে। হঠাৎ ইমামা গোয়েন্দা সুলভ তীক্ষ্ণ দৃষ্টি আটকে যায় অদূরে এক মধ্যবয়স্ক লোকের উপর। দূর থেকে লোকটা এক হাত বাড়িয়ে আসছে, ইব্রিয়াতের সংবেদনাশীল জায়গায় স্পর্শ করার স্পষ্ট অভিপ্রায়। ঠোঁটের কোণে লালসার কুৎসিত হাসি। অনবরত কথা বলতে থাকা ইব্রিয়াতের চোখে সেসব কিছুই পড়ে না, কিন্তু স্বল্পবাসী রক্ষ ইমামা সেটা উপেক্ষা করতে পারে না। সে পায়ের গতি বাড়ায়, ইব্রিয়াতকে আড়াল করে সামনে চলে যায়। লোকটার কাছে আসতেই বাজ পাখির মতো ঝাঁঝিয়ে পড়ে ইমামা। শিকারীর মতো শক্ত করে খাবড়ে ধরে তার হাত। লোকটা চমকে ওঠে। ইব্রিয়াত আর হিয়া কি ঘটেছে বুঝে উঠতে না পেরে থমকে দাঁড়িয়ে যায়। ভ্রু কুঁচকে তাকিয়ে দেখে তাদের বান্ধবী এক অচেনা লোকের হাত চেপে ধরে অগ্নিবীণার মতো জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। ইমামা কণ্ঠস্বর বরফশীল আর ধারালো। আপনার ঘরে মা বোন নাই, বা থাকতে পারে, তাই বলে এভাবে একটা বয়সী মেয়েকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করবেন? আচ্ছা আঙ্কেল, এটা কি আপনার চরিত্রের সমস্যা নাকি জন্মের দোষ? এইটুকু মেয়ের মুখে এমন ধারালো বাক্য শুনে লোকটা কেঁপে উঠল। মুহূর্তেই মুখের রং ফিকিয়ে হয়ে গেল, লজ্জায় মাথা নুইয়ে ফেলল। ঘটনা বুঝতে পেরে ইব্রিয়াত তেড়ে পড়ে লোকটার দিকে এগোতে চাইল। ইমামা শক্ত করে তার হাত চেপে ধরল। ইমামা আরও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই কোথা থেকে যেন চারজন কালো পোশাকধারী বিশাল দেহের অধিকারী লোক এসে হাজির। এক নিমিষেই তারা লোকটাকে নিজেদের আওতায় নিয়ে নিল। একজন দৃষ্টি সংযম রেখে প্রায় নতজানু ভঙ্গিতে বলল, আপনি হাতে নোংরা করবেন না ম্যাম, আমরা বিষয়টা দেখছি। মুহূর্তের মধ্যেই তারা লোকটাকে নিয়ে বাতাসে মিলিয়ে গেল। হিয়া নিঃশব্দে ইমামার পাশে দাঁড়ালো। খানিক দ্বিধা নিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো, লোকগুলো কে ছিল? ইমামা ওদের চোখ রাখলো। কোনো শব্দ হলো না, শুধু দৃষ্টি বিনিময়ের মধ্যেই সব পরিষ্কার হয়ে গেল। এরপর ওরা নিজেদের পছন্দের শপে ভেতরে পা রাখলো। পুরো শপ ইতিমধ্যেই ফাঁকা, অস্বাভাবিক নিস্তব্ধতা চারদিকে। এসবের পেছনে কারণ কি, কারা আছে এই ঘটনার আড়ালে, সবটাই ইমামার বুঝে ফেলেছে। আজ আর সেই তিরিং করেনি। পোশাকের আংশিক শালীনতা বজায় রেখে বরাবরের মতনই শর্ট কুর্তি, সঙ্গে জিন্স, গলায় ঝুলিয়ে রাখা পাতলা একটি স্কার্ফ। তবে ভিন্নতা শুরু চুলে, কোমরে চাপানো লালচে চুলগুলো আজ পিঠে ছেড়ে রাখা। তুই কি এই খুনিটাকে মাফ করে দিয়েছিস? ইমামা ভ্রু উঁচিয়ে ইব্রিয়াতের দিকে তাকালো। খুনি? সবটা কিন্তু তুই আমাদের বলেছিস। ইমামা চুপ করে রইল। ইব্রিয়াত কথা সুরে হালকা খোসা দিল, একটা খুনি যে সিটকে খুন করেছে, এমনকি তোকে মারার চেষ্টা পর্যন্ত করেছে, তাকে এত সহজে মাফ করে দিলি? ইমামা নীরব। এবার হিয়া মাথা কথা বলল, তার কণ্ঠে বিস্ময় আর অবিশ্বাস্য। যে লোকটা শুধু ফোনে না ধরায়, পানিতে ডোবার পরিকল্পনা করে, অ্যাসিড দিয়ে, কথা না শোনায় আগুনে পুড়িয়ে মারতে চায়, ওই রকম ভয়ঙ্কর মানুষটাকে তুই এত সহজে ক্ষমা করে দিলি? এইবার ইমামা মুখ খুলল। হঠাৎ মেঘলা আকাশে রোদের উকি দেওয়ার মতো করে ঠোঁটে কোণে কিঞ্চিৎ আলোড়ন ফুটে উঠল। আই এম এ ডার্ক রোম্যান্স রিডার, হানি। অফকোর্স আই ক্যান ফরগিভ বেটার, বাট নট সেটিং। ইব্রিয়াতের চোখে তাকিয়ে সব দর্পে প্রশ্নের তীক্ষ্ণ তীরে ছুঁড়ে দিল, শুধু কি মাফি করেছিস নাকি প্রেমেও পড়ে গিয়েছিস? ইমামার ঠোঁটের কোণে একবার অপ্রকাশিত গর্বের রেশ। হোয়েন এ ম্যান ইজ ম্যাসকিউলিন, ড্রিকব্যান, visionary, loyal, powerful, and unstable. সে গর্বের সঙ্গে কথা বলছিল। সে গর্বের সঙ্গেই পছন্দ করা একটি ড্রেস নিয়ে ট্রায়াল রুমে ঢুকে গেল ইমামা। তবে দরজা বন্ধ করা হলো না। বিচ্ছু দুটো সাপের মতো
ছ্যাল ছ্যাল করে ভেতরে ঢুকে পড়ল। কৌতূহলী প্রাণ দুটো অস্থির, আকুবাকু করছে। এগুলোই ছিল প্রেমে পড়ার কারণ। সামনে লম্বাটে মিররে ফিট চেক করতে করতে নির্লিপ্ত ভঙ্গিতে ইমামা আওড়ালো, হি ইজ এ মিডুসা 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 সম্বোধনে বিস্ময়ে দুটো ঠোঁট থেকে শব্দ ঝরে পড়ল। ইমামা কপালে ওদের দিকে তাকালো, তবে বিস্মিত অভিব্যক্তি তেমন গুরুত্ব না দিয়ে বেরিয়ে গেল। ওরা পিছু নিল। ইব্রিয়াত অস্থির হয়ে জানতে চাইল, তুই সামনে থেকে দেখেছিস তাকে? জামা বাছাই করতে করতে মাথা নাড়িয়ে ইমামা বলল, না। হিয়া অবাক হলো, তাহলে পুরোটাই আমার ধারণা। আদারওয়েজ আমার রুচি এতটাও খারাপ না। ওরা আর ইমামার ঘাটল না। সত্যি বলতে ওদের নিজেদের লোকটা পছন্দ হয়ে গিয়েছে। অজানা একটা মানুষ যেভাবে অজানা মেয়েগুলোকে যেভাবে নিরুদ্ধারণ ভাবে বুঝিয়ে নির্দেশ সত্য তুলে ধরে বন্ধুত্বের সেহেতু বানিয়ে দিয়েছে, সে কাছে এলে কে জানে আড়ষ্ট মেয়ে জীবনটা আরো কত সুন্দর করিয়ে সাজিয়ে দেবে। এবার তিনজন পূর্ণ মনোযোগ দিল শপিংয়ে। ইব্রিয়াত খেয়াল করলো আজ কোনো ছেলে সেলসম্যান নেই, নেই কোলাহল, নেই ভিড়। এটা অবশ্য ভালোই হয়েছে। মনের মতো করে পুরো সব ঘুরে যা ইচ্ছে কিনে যাবে। তবে বিপত্তি বাঁধল বিল পেমেন্টের সময়। কাউন্টারে গেল, জানালো বিল আগেই দেওয়া হয়ে গিয়েছে। বিহল ইমামা গম্ভীর হয়ে কারণ জানতে চাইল। ক্যাশ কাউন্টারে মেয়েটি অত্যন্ত আন্তরিক ভঙ্গিতে বলল, আপনার বিল দেওয়া প্রয়োজন নেই ম্যাম, আপনাদের বিল অলরেডি পেড করা হয়েছে, এই যে কার্ড। ক্যাশ কাউন্টারে পরিচালিকা একটি আমেরিকান এক্সপ্রেস ব্ল্যাক কার্ড এগিয়ে দিল। ইব্রিয়াত আর হিয়া চোখ দুটো বিস্ফোরিত, হা হয়ে তাকিয়ে থাকে ব্ল্যাক কার্ডের দিকে। শুধু ইমামাই স্বাভাবিক, কারণ ওর চোয়াল আরও শক্ত হয়ে গেল। মনে মনে কাউন্ট করছিল 1 2 3। কাউন্ট শেষ হওয়ার আগেই ফোন বেজে উঠল। ইব্রিয়াত আর হিয়া ইশারা দিল স্পিকারে দিতে। কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো আত্মপ্রাসনীয় নির্বিকার কণ্ঠে, জাস্ট স্পেন্ড ইউর টাইম অন মি, আই পে অল ইউর এক্সপেন্সেস, মাই লাভ, আফটার অল মাই কার্ড হ্যাজ নো লিমিট। মানে রিচার্ড ধীরে স্ক্রিনের সামনে মুখ আনলো, প্রগাঢ় দৃষ্টিতে তাকালো ইমামার পাথুরে নরম মুখটার দিকে। নীরের ঠান্ডা সুরে বলল, আই ওয়ার্ক সো হার্ড জাস্ট টু সি মাই প্রিন্সেস হ্যাপি। নাও ইটস টাইম টু লিমিট দি মানি, টেক গো গার্লস, বিজি হোয়াট এভার ইউ ওয়েন্ট। শেষ কথাগুলো যাদের উদ্দেশ্যে ছিল তারা এক মুহূর্ত দেরি করলো না। হাত ভর্তি ব্যাগগুলো কাউন্টারের উপর রেখে আবার দৌড় হারিয়ে গেল তথাকথিত নারী স্বর্গে। ইমামা পাশে তাকিয়ে দেখলো কেউ নেই। ওরা সরে যেতেই মোম ঢালা ললিত মুখে এক চিলতে আড়ন ফুটে উঠল। লোকটা যে ইতিমধ্যেই তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে গেছে, এই কথা মুখে না বললেও মনে মনে ইমামা তা স্বীকার করে নেয়। তার ভারী কণ্ঠে প্রতিটি শব্দে এমন এক সম্মোহন আছে যেখানে উষ্ণতায় নরম হয়ে আসা নিজের মতো গলে গেল ইমামা। এখন আর তার পক্ষে কর্কশ ভাষায় কথা বলা সম্ভব হয় না। শব্দগুলো কঠিন হওয়ার আগেই নরম হয়ে যায়, আর প্রতিবাদ করার আগেই সে বুঝে যায় কিছু টান এমন থাকে যাকে অস্বীকার করা যায় না। ফোনের কান তুলে নিল ইমামা। ইউ আর সো রিচ। নোপ, আই এম রিচ ম্যান, আই লাইক মাই রিথ। দরজার বাহিরে ফাদারের উপস্থিতি টের পেয়ে রিচার্ড উঠে দাঁড়ালো। মরুভূমির মতো রুখ, খুরখুরে চিবুকে বিরক্তির ছায়া, তবুও কণ্ঠে স্থিরতা। আউটেড নাথিং, জাস্ট এনজয় ইউর শপিং সুইটলি। লাইন কেটে গেল। ইমামা পিছনে ফিরে তাকালো, দেখলো ওরা যা পারছে তাই নিচ্ছে। এমন না যে ওরা মধ্যবিত্ত, তিনজনই উচ্চবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু
ওই যে কথায় আছে, মেয়েরা পুরো একটা শপিং মল কিনে ফেলার পরেও আফসোস করে বলে, ইস, আরেকটা শাড়ি কিনতে পারলে ভালো লাগতো। এই 3 বান্ধবী কারোর পরিবারে কারোর চেয়ে পিছিয়ে নয়। সব কিছুই থাকা সত্ত্বেও প্রত্যেকের জীবন কোথাও না কোথাও একটা অপূর্ণতা আছে। ইমামার বাবা ইমান ওয়াসিম 3 আসনের সংসদ সদস্য। অভাব কি সেটা কোনোদিন বুঝতে দেয়নি, অথচ এত কিছুর পরেও মায়ের নিখাদ ভালোবাসাটা ইমামা কখনো পায়নি। হিয়ার পুরো পরিবার আর্মি ব্যাকগ্রাউন্ডের, শৃঙ্খলা ধীর সব আছে। সেই শুধু একজন মানুষ নেই, ওর বাবা। আর ইব্রিয়াত তো বাবা মা দুজন তো থেকেও নেই। ইব্রিয়াত বাবা একজন রাজনীতিবিদ। ইব্রিয়াতের জন্ম কানাডায়। সে দেশের রাষ্ট্র ক্ষমতায় বসে থাকা বহু মানুষের নিজের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে স্ত্রী সন্তানকে ঠেলে দেয় বিদেশে। সেই নৈতিক পলায়নের ফলেই কানাডায় মলিট্রেনে এক এলাকায় নামই হয়ে গেছে বেগমগঞ্জ, সব বেগমদের স্থায়ী ঠিকানা। এখানেই স্ত্রী সন্তানদের বাঁচে নিরাপদ ঝকঝকে সচ্ছল জীবনে। আর এদিকে তৃতীয় বিশ্বের ক্ষতবিক্ষত এক দেশে লুলুপুটে চুচে চুচে সেই আরামের জ্বালানি যোগায় তাদের প্রতি দেবরা। ক্ষমতা থাকলেই দেশ শোষণ, ক্ষমতা পুরালেই পালানোর প্রস্তুতি, রক্ত খাওয়া শেষ হলেই অথবা ক্ষমতার চেয়ারে পা হরকালে এই স্বর্গে একদিন তারাও এসে হাজির হবে, লুট করা দেশ ছাই পেছনে ফেলে নিজের স্বর্গ বাঁচাতে। কিন্তু এই দূরত্বই একসময় স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরায়। শেষমেশ হয় ডিভোর্স। 4 বছরে ইব্রিয়াত তখন জিজ্ঞেস করা হয়েছিল সে কার কাছে থাকবে। অন্য ভাই বোনদের মতো মাকে না বেছে নিয়ে বোকা ইব্রিয়াত বাবাকেই বেছে নিয়েছিল। সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সে বাবা ভালোবাসার জন্য সে সব ত্যাগ করেছিল। সেই বাবার ভালোবাসা সে পায়নি। রাজনীতিবিদ বাবার কাছে মেয়ের সঙ্গে দুদণ্ড বসে কথা বলার সময় ছিল না। একাকিত্বের আর একগুঁয়েমিতেই কেটেছে ইব্রিয়াতের শৈশব। তবে সেই একাকিত্বে ভাঙে স্কুল ওঠার পর। তার 5 জন বন্ধু তাকে বুঝিয়ে দিয়েছে পরিবার শুধু রক্তের সম্পর্ক সীমাবদ্ধ নয়, পরিবারের বাহিরেও আরেকটা পরিবার থাকে, সেখানেও ভালো থাকা যায়। ওরা যখন শপিংয়ে ব্যস্ত, পুরো টপস ফ্লোর যখন প্রায় জনশূন্য, ঠিক তখনই ক্লিনিং রুমের ভেতরে এক অদ্ভুত দৃশ্য ঘটে। একজন মানুষ নিঃশব্দে নিজের পরনের দামি রুচিশীল পোশাক খুলে ফেলে, তার জায়গায় পরে নেয় ফ্লোর ক্লিনিংয়ের নিরীহ পোশাক। পরিচিত বদলায়, মুখ বদলায়, তবে উদ্দেশ্য বদলায় না। ব্ল্যাক কার্ড হাতে পেয়ে ইব্রিয়াত আর হিয়া এতটাই উত্তেজিত হয়ে পড়েছিল যে ব্যাগ বহন করতে 4 জন লোক লেগে যায়। বিল কত ছাড়িয়েছে সেই হিসাব তো বাদির থাক। সব থেকে বেরিয়ে লিফটের দিকে এগোচ্ছিল তারা। ঠিক তখনই হঠাৎ ফ্লোরে ক্লিনিংয়ে ছন্দরূপে থাকা সেই রহস্যময় মানুষটা আচমকাই ইমামাকে টেনে নিজের দিকে নিয়ে এলো। এক ঝলকে গলায় ঠেকালো ধারালো ছুরি। কানের একবারে কাছে মুখ এনে চেনা সেই হিমশীতল কণ্ঠস্বর ফিসফিস করে বলল, রেড ওয়াইন। আপনারা যে বলেন ভিডিও দেই না, একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, তো অনেকে তো পুরোপুরি শেষও করে না। প্লিজ ভিডিও দেখবেন আর ভুল ত্রুটি মাপ করে দিবেন, কারণ আমার আশেপাশে অনেক ভয়েস নোট থাকে।